তো স্টুডেন্টস, আমি তোমাদের কেমিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টারটা অলরেডি পড়িয়েছি। আজকে আমি তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা ছোট্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের মধ্যে দুইটি মেজর পোর্শন রয়েছে, সেটা হচ্ছে পলিউশন, আর তার পরের পোর্শনটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে লিথোস্ফিয়ার কি। দেখো, আমাদের পুরো পৃথিবীটাকে একটা ইকোসিস্টেম হিসেবে কনসিডার করা হয়। আমাদের এই যে পুরো পৃথিবী আছে, এটা না একটা ইকোসিস্টেম হিসেবে কনসিডার করা হয়। ইকোসিস্টেম, এই সিস্টেম কথাটা কেন এসেছে জানো? ইকো মানে তো আমরা জানি যে একে অপরের সাথে খুবই সুন্দরভাবে ইন্টারলিঙ্ক থাকবে। তো সিস্টেম কথাটার মানে হচ্ছে কি জানো, যে একটা একটা জিনিস, একটা একটা সিস্টেম মানে একটা ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট, যার মধ্যে প্রতিটা সাব কম্পোনেন্ট একে অপরের সাথে খুব সুন্দরভাবে ইন্টারলিঙ্কড। এই সিস্টেমটা হচ্ছে সিস্টেম is a collection of interdependent parts enclosed with a defined boundary. Enclosed with a defined boundary. ঠিক আছে, মানে একটা যদি আমরা বক্সকে একটা সিস্টেম বলে থাকি, তাহলে বক্সের মধ্যে যে সাব কম্পোনেন্টগুলো থাকবে তারা একে অপরের সাথে যদি খুব সুন্দরভাবে ইন্টারলিঙ্কড থাকে, তাহলে সেই বক্সটাকে আমরা একটা সিস্টেম বলবো। ঠিক আছে, সেরকমভাবেই আমাদের পৃথিবীটা একটা সিস্টেম, আর পৃথিবীটাকে যে সাব কম্পোনেন্টে ভাগ করা হয়েছে সেগুলোকে আমরা স্ফিয়ার বলে থাকি। তাহলে আওয়ার এনভায়রনমেন্ট ইজ আ সিস্টেম কল্ড ইকোসিস্টেম। আওয়ার এনভায়রনমেন্ট ইজ আ সিস্টেম, কারণ যে চারটি স্ফিয়ারে ভাগ করা হয়েছে আমাদের পৃথিবীটাকে, তারা একে অপরের সাথে খুব কমিউনিকেটিভ। তাহলে আওয়ার এনভায়রনমেন্ট ইজ এ সিস্টেম, যেটাকে বলা হয় ইকোসিস্টেম। তাহলে এবারে প্রশ্ন আসবে যে আমাদের এই যে চারটে স্ফিয়ারে ভাগ করা হয়েছে তারা কারা? তাহলে আমাদের এই পৃথিবীটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। সেই চারটে ভাগ হলো, প্রথমেরটা হচ্ছে লিথোস্ফিয়ার, দু নম্বরটা হচ্ছে বায়োস্ফিয়ার, তিন নম্বর হচ্ছে হাইড্রোস্ফিয়ার, আর চার নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার। তো এই যে চারটে আমরা ভাগ করেছি পৃথিবীটাকে, যারা কিনা একটা একটা স্ফিয়ার, এবং প্রতিটা স্ফিয়ার একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, সেই জন্য এই পুরো পৃথিবীটা একটা ইকোসিস্টেম হয়ে গেল। আর এই ওয়ার্ডগুলো এসেছে গ্রিক ওয়ার্ড থেকে। এদের মানেটা হচ্ছে, এই যে এই লিথো মানে হচ্ছে রক, মানে যে পোর্শনে রক রয়েছে সেই পোর্শনটাকে আমরা লিথোস্ফিয়ার বলছি।
আচ্ছা, এই বায়ো মানে তো আমরা সবাই জানি লাইফ, যেখানে প্রাণ রয়েছে। আচ্ছা, এই হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, আর অ্যাটমোস মানে হচ্ছে গ্যাস বা ভেপার, গ্যাস আর ভেপার। ঠিক আছে, তো এবারে তাহলে আমরা কি বুঝলাম, যে তাহলে এই যে চারটে স্ফিয়ার একে অপরের সাথে লিঙ্ক থাকবে। এই দেখো, এই তিনটে স্ফিয়ার যেটা আমি আঁকছি এই মুহূর্তে, এই যে তিনটে স্ফিয়ার, এটার মধ্যে তুমি এটাকে অ্যাটমসফিয়ার বলো, অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে এটাকে লিথোস্ফিয়ার, আর এটা লিথোস্ফিয়ার কি জিনিস সেটাতে আমি আসছি এবারে। অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হচ্ছে হাইড্রোস্ফিয়ার। আর এই যে সব তিনটে সার্কেলই একটা জায়গাতে মার্জ রয়েছে, মানে তিনটেরই যেখানে ওভারল্যাপ, সেটাকে বলা হয় বায়োস্ফিয়ার, যেখানে প্রাণ রয়েছে। তো এরা প্রত্যেকেই ক্লোজলি কানেক্টেড, কিভাবে আমরা বলছি সেটা, তার কারণ কোনো একটা স্ফিয়ারে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, চেঞ্জ মানে কি, একটা ইভেন্ট ঘটবে যার ফলে তো চেঞ্জটা হবে। যেমন একটা ইভেন্ট ঘটবে, যেমন একটা আর্থকোয়েক বা হ্যারিকেন, এই টাইপের ইভেন্ট ঘটবে। কোনো একটা পার্টিকুলার স্ফিয়ারে যদি একটা ইভেন্ট ঘটে, ইভেন্ট দুটো টাইপের হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে বা ম্যানমেড, আর্টিফিশিয়াল বা ম্যানমেড, অথবা ন্যাচারাল হতে পারে। ন্যাচারাল ইভেন্ট হতে পারে অথবা আর্টিফিশিয়াল হতে পারে। তাদের ন্যাচারালের মধ্যে হচ্ছে আর্থকোয়েক আসবে, অথবা হ্যারিকেন, এই টাইপের জিনিসপত্রগুলো আসবে। আর আর্টিফিশিয়াল হচ্ছে অনেক কিছুই হতে পারে, তার মধ্যে একটা তোমরা কনসিডার করতে পারো যে আমরা সমুদ্রে একবার অয়েল স্পিল করেছিলাম হিউম্যান বিংসরা, তাতে করে অনেকের ক্ষতি হয়েছে। সেই টাইপের একটা ইভেন্ট ঘটবে। ধরো কোনো একটা পার্টিকুলার স্ফিয়ারে তোমরা একটা ইভেন্ট ঘটলে সেটাকে আমরা কজ হিসেবে ধরতে পারি। ধরো আর্থকোয়েক হলো বা হ্যারিকেন হলো, সেটা একটা কজ, এবং কোনো একটা পার্টিকুলার স্ফিয়ারে সেই ইভেন্টটা ঘটলে তখন অন্য স্ফিয়ারে তার এফেক্টটা হবে। ওই স্ফিয়ারেও এফেক্ট হবে এবং ওই এফেক্টটা অন্য স্ফিয়ারেও ট্রান্সফার হয়ে যাবে। একটা স্ফিয়ার থেকে আরেকটা স্ফিয়ারে যাবে, আরেকটা স্ফিয়ার থেকে আরেকটা স্ফিয়ারে যাবে, কারণ তারা ক্লোজলি কানেক্টেড। তো এইভাবে ব্যাপারটা সাইক্লিক প্রসেসে চলতে থাকবে। এফেক্ট কজ এফেক্ট, এইভাবে এরা কাজ করতে থাকবে। এবং এই যে সাইক্লিক ফর্মে চলছে, কজ আর এফেক্ট সাইক্লিক ফর্মে চলছে, সেই জন্য এটাকে বলা হবে ইকো কথার অর্থ আমরা সবাই জানি। তো তার জন্যই আমাদের এই পৃথিবীটাকে একটা ইকোসিস্টেম বলা হয়। তার কারণটা আমি আরেকবারও বলছি, ইকোসিস্টেম। তার কারণটা আমি আরও একবার বলছি, যে কোনো একটা পার্টিকুলার স্ফিয়ারে কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার রেজাল্টটা অন্য একটা সিস্টেমকে এফেক্ট করবে, অন্য একটা স্ফিয়ারকে এফেক্ট করবে, সেই স্ফিয়ারের রেজাল্টটা আবার অন্য একটা স্ফিয়ারকে এফেক্ট করবে, আবার এই স্ফিয়ারের রেজাল্টটা আবার এই স্ফিয়ারে এফেক্ট করবে। এইভাবে একটা সাইক্লিক প্রসেসে কজ অ্যান্ড এফেক্ট চলতে থাকবে। একবার কোনো একটা কজ ইন্ট্রোডিউস হয়ে যাওয়া মানে তার এফেক্টটা চলতেই থাকবে,
এই যে ঘটনাটা ঘটছে ইকো অনুরণন, তো এই জন্য এটাকে বলা হয় ইকোসিস্টেম, একটা কন্টিনিউয়াস প্রসেস ইকোসিস্টেম। তাই আমাদের খুব সাবধান থাকতে হবে আমাদের এই যে পৃথিবীর ইকোসিস্টেমটাকে কোনো মতোভাবেই যাতে না আমরা ডিস্টার্ব করি, খুব সতর্ক থাকতে হবে। ঠিক আছে, যেহেতু আমি লিথোস্ফিয়ারের পলিউশনটা পড়াবো, সেই জন্য বলি লিথোস্ফিয়ার কোথায়, মানে কোন জায়গাটা হচ্ছে আমাদের পৃথিবীর লিথোস্ফিয়ার। লিথো মানে রক, এই থেকে বুঝতে পারছো যে আমাদের ভূতলটা হচ্ছে লিথোস্ফিয়ার। ধরো তুমি এইখানটা দাঁড়িয়ে আছো, ঠিক আছে, দাঁড়িয়ে যেখানটা আছো তার উপরের দিকটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আর তার নিচের দিকে ফিউ হান্ড্রেড কিলোমিটার্স হচ্ছে লিথোস্ফিয়ার। এটা সমুদ্রের তলদেশও হতে পারে, অথবা আমাদের ভূতল ভাগেরও তলদেশ হতে পারে। কতটা না, অ্যাবাউট ফিউ হান্ড্রেড কিলোমিটার্স। তো আমি এটা অ্যাবাউট 200 কিলোমিটার্স লিখি। কোন পোর্শনটাকে বলা হবে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের যে পোর্শনটা হচ্ছে কোল্ড অ্যান্ড সলিড। কেন আমি কোল্ড অ্যান্ড সলিড বললাম বলছি, কোল্ড অ্যান্ড সলিড পোর্শনটাকে আমরা লিথোস্ফিয়ার বলবো। কোল্ড অ্যান্ড সলিড খুবই ইম্পর্টেন্ট, তার কারণ যখনই আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে তার ভেতরের দিকে যেতে থাকবো, একটা সময় আসবে যে আস্তে 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 করে টেম্পারেচারটা বাড়ছে, আর আমাদের ভূপৃষ্ঠ যে সলিড সেটা আস্তে 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 সেমি সলিড হবে। আরও যখন পৃথিবীর কেন্দ্রবিন্দুর দিকে যাওয়া হবে ভেতরে, তখন সেটা খুবই উষ্ণ হয়ে থাকবে এবং তরল মোল্টেন হয়ে থাকবে। ঠিক আছে, তো ওইখান পর্যন্ত এক্সটেন্ড করবে না, যেখান পর্যন্ত আমাদের ভূপৃষ্ঠ সলিড এবং কোল্ড, তারও নিচে চলে গেলে কিন্তু হট হয়ে যাবে। সলিড অ্যান্ড কোল্ড এই দুটো কন্ডিশন থাকবে, তো সেইখান পর্যন্ত আমাদের লিথোস্ফিয়ারের সীমানা। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে একটা পয়েন্ট আমি মিস করে গেছি। আমাদের যে এই ইন্টারকানেকশানটা হয় একটা স্ফিয়ার থেকে আরেকটা স্ফিয়ার, মানে হাইড্রোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ার বা লিথোস্ফিয়ার, এই ইন্টারকানেকশানটা হয়ে থাকে থ্রু বায়োস্ফিয়ার। তাহলে আমরা বলতে পারি আমাদের ইকোসিস্টেমটা ইন্টারকানেক্টেড থ্রু বায়োস্ফিয়ার। তো এই বায়োস্ফিয়ারের মধ্য দিয়ে কি কি ট্রান্সফার ঘটে? এনার্জি ট্রান্সফার, অ্যান্ড নিউট্রিয়েন্ট ট্রান্সফার। আচ্ছা, এবার আমি সোজাসুজি চলে আসি লিথোস্ফিয়ারের পলিউশন। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমরা বুঝে গেছো যে লিথোস্ফিয়ার জিনিসটা কি, মানে কোন অংশটাকে লিথোস্ফিয়ার বলা হবে। তো লিথোস্ফিয়ারের যেটা সব থেকে বড় কন্ট্রিবিউশন সেটা হচ্ছে সয়েল। তো আজকে আমরা দেখে নেব লিথোস্ফিয়ার পলিউশন তথা সয়েল পলিউশনটা কি জিনিস। সয়েল পলিউশন, তাহলে হেডিং দাও সয়েল পলিউশন। এই সয়েল পলিউশনগুলো কতগুলো ভাগে বিভক্ত, প্রথমে আমি বলে দিই সেই ভাগগুলো। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পেস্টিসাইডস, 2 নম্বর
হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল, এগুলোতে বলার কিছু নেই। দেখো, ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ওয়েস্ট বেরোবে সেগুলো থেকে যা পলিউশন হবে সেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে ওই পলিউশনের অন্তর্গত। আবার আরবান ওয়েস্ট, শহরাঞ্চল থেকে যে সমস্ত ওয়েস্ট আসবে সেগুলো যা পলিউশন করবে। 4 নম্বর হচ্ছে এগ্রিকালচারাল পলিউটেন্টস। এগ্রিকালচারাল পলিউটেন্ট, আমরা সবাই জানি যে আমাদের এগ্রিকালচারের পারপাসে অনেক ফার্টিলাইজার ইউজ করা হয়, ফার্টিলাইজার্স অথবা সয়েল কন্ডিশনার, যেগুলো কিন্তু খুব খুব বড় পলিউটেন্টস আমাদের সয়েল পলিউশনের জন্য। সয়েল কন্ডিশনার অথবা ফিউমিগেন্টস, অ্যাটসেট্রা। এরা কিন্তু খুব 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 খারাপভাবে আমাদের সয়েল পলিউশন করে। 5 নম্বর হচ্ছে ফার্ম ওয়েস্টস। আর 6 নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস। দেখো, এগুলোর মধ্যে এই যে পোর্শনটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরবান ওয়েস্ট, এগ্রিকালচারাল পলিউটেন্টস, ফার্ম ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস, এগুলো নিয়ে না বলার কিছু নেই। এগুলো নামেই, এর নাম শুনলেই তোমরা বুঝতে পারছো যে এগুলো কী জিনিস। যেটা বলার আছে সেটা হচ্ছে পেস্টিসাইডস। পেস্টিসাইডস নিয়ে আমি একটু 2-4 কথা বলবো। দেখো, পেস্টিসাইডসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনসেকটিসাইডস। 2 নম্বর হচ্ছে হার্বিসাইডস। আর 3 নম্বর হচ্ছে ফাঙ্গিসাইডস। ঠিক আছে, ইনসেকটিসাইড, হার্বিসাইড আর ফাঙ্গিসাইডস। প্রথমেই বলি ইনসেকটিসাইডস। দেখো, আমাদের এই পৃথিবীতে না ইনসেকটিসাইডের প্রচলনটা অনেক অনেক দিন আগে থেকেই চলে এসেছে। এই ধরো, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা তার আগে থেকে ইনসেকটিসাইড হিসেবে নিকোটিনের ব্যবহার খুবই প্রচলন ছিল। নিকোটিন মানে তুমি ভাবতে পারো কোন সময়টা, বিফোর অ্যান্ড ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, নিকোটিনের ব্যবহার খুবই নিকোটিনের ব্যবহার খুব ছিল অ্যাজ ইনসেকটিসাইডস। এটা তো একটা অ্যালকালয়েড, তোমরা জানো, এবং এটা খুবই ক্ষতিকারক। হ্যাঁ, নিকোটিন আমরা সবাই জানি যে ধূমপান করলে শরীরে যা ক্ষতি হয় সেটা তো আর বলার কিছু নেই। তো সেই জন্য আমাদের পৃথিবীতে বিভিন্ন যেসব কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে তারা অন্য কেমিক্যাল ব্যবহার করার চেষ্টা করেছে অ্যাজ ইনসেকটিসাইডস। তো যে দুটো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এরপরে নিকোটিনটাকে অ্যাভয়েড করে, তাদের মধ্যে হচ্ছে একটা ডিডিটি আর এটা হচ্ছে বিএইচসি। এটা হচ্ছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলতে পারো, ডিউরিং অ্যান্ড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, এই ডিডিটি আর বিএইচসির প্রচলন এসেছে।
ডিডিটিটা কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, বিএইচসিটাও আসে। ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডিডিটি হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আর হচ্ছে এটা তো জানো বেনজিন হেক্সাক্লোরাইড, যদিও এর মধ্যে বেনজিন বলয়টি নেই। বেনজিন হেক্সাক্লোরাইড বিএইচসি, আর এটা ডিডিটি। ডাইফিনাইল, এখানটা আমি মিস করে গেছি, তো এই না হবে ডিডিটি। অলরাইট, তো এই যে দুটো মলিকুল ব্যবহার করা হলো অ্যাজ ইনসেকটিসাইডস, তারা কিন্তু খুব একটা ভালো নয়। মানে কেন ভালো নয়? কারণ যে দিজ আর টক্সিক অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল। প্রথম কথা হচ্ছে এরা তো খুবই টক্সিক, আর তার সাথে সাথে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল হওয়ার জন্য এরা পরিবেশে অনেক দিন থেকে যাচ্ছে, এনভায়রনমেন্টে অনেক দিন থেকে যাচ্ছে, এবং হিউম্যান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেটা আমি একটু পরে বোঝাচ্ছি যে কিভাবে হিউম্যান বিং পর্যন্ত পৌঁছতে পারে। তো ফর দ্য টাইমিং এটা জেনে রাখো যে হিউম্যান বিং পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আর তারা সাথে সাথে দে বিকাম রেজিস্ট্যান্ট টু পেস্ট। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা। রেজিস্ট্যান্ট মানে ধরো আমাদের কোনো শরীর খারাপ হয়েছে, আমরা আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করছি। একটা সময় আসে যে আমরা অ্যান্টিবায়োটিক খেতে আমাদের বডি আর ওই অ্যান্টিবায়োটিকে কাজ হয় না। মানে আমাদের বডি একটা এমনভাবে অ্যাডপ্ট করে নেয় যে ওই অ্যান্টিবায়োটিকের মলিকুলগুলো আর কোনো কাজ করে না। সেরকমভাবেই পেস্টের ক্ষেত্রেও সেটাই হয়। একটা পেস্টিসাইড ইনসেকটিসাইড যদি আমরা ব্যবহার করছি, অনেক দিন ধরে ব্যবহার করে করে আসছি, তাহলে এই পেস্টগুলোর মধ্যেও একটা অটোমেটিক যে কন্ট্রোল আছে চেঞ্জ হয়ে যায়, তাতে করে তারা আর ওই পেস্টগুলোতে কোনো ওদের ক্ষতি হয় না, সেই জন্য ওরা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। সেটা মানুষের শরীরেও যেমন অ্যান্টিবায়োটিক খেতে খেতে রেজিস্ট্যান্স হয়, সেটা ওদেরও সেরকম রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছিল এই বিএইচসি আর ডিডিটিতে, তাই তারা ইনএফেক্টিভ হয়েছিল, became ineffective। ঠিক আছে, তো এই রকম অবস্থায় নিরুপায় হয়ে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা সায়েন্টিস্ট যারা ছিল R&D, সেখান থেকে দুটো মলিকুল আবার রিলিজ করা হয়। তাদের মধ্যে একটা হচ্ছে অ্যালড্রিন অ্যান্ড ডাইঅ্যালড্রিন। তো এই দুটো যখন ডেভেলপ করা হচ্ছিল, তখন একটা জিনিস মাথায় রাখা হচ্ছিল যে জিনিসটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। যদি নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে তাহলে কিন্তু তারা খুব ভীষণভাবে ঝামেলা করছে, তাহলে সেটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। কিন্তু তা করতে গিয়ে দেখা গেল যে কোনো মতোভাবেই সেটাকে বায়োডিগ্রেডেবল করা গেল না। ইভেন এই যে দুটো অ্যালড্রিন আর ডাইঅ্যালড্রিন পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু more toxic than DDT and BHC, more toxic as well as non-biodegradable। ঠিক আছে, একটা জিনিস দেখা গেল
যে ট্রান্সফার ফ্রম লোয়ার টু হায়ার ট্রপিক লেভেলে এরা পৌঁছে যাচ্ছে, মানে খুবই বিষাক্ত, ভেরি মাচ টক্সিক। ট্রান্সফার ফ্রম লোয়ার টু হায়ার ট্রপিক লেভেল, হায়ার ট্রপিক লেভেল was observed। তাই তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। ওভার টাইম, আমি এবারে তোমাদেরকে বলে দিই কি এই জিনিসটা কি, যে ট্রপিক লেভেলটা কি জিনিস, কিভাবে এই জিনিসটা হচ্ছে। দেখো, যদি কোনো জিনিস নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে তাহলে তো সেটা ভেঙে যাচ্ছে না। আমাদের যে ট্রপিক লেভেলটা আছে, যে তুমি অ্যাপ্লাই করলে এরকম একটা তুমি অ্যাপ্লাই করলে এই ইনসেকটিসাইডসটা, অ্যালড্রিন বা ডাইঅ্যালড্রিন বা ডিডিটি বা বিএইচসি যাই অ্যাপ্লাই করো, সেটা প্রথমে কি হয়, জলে যায়, প্রথমে মলিকুলার লেভেলে থাকে, তারপরে ওই মলিকুলার লেভেল, জলের যে ছোট ছোট উদ্ভিদরা রয়েছে, অ্যাকোয়াটিক প্লান্ট, তারা ওটাকে ইনটেক করে। যেহেতু এটা বায়োডিগ্রেডেবল নয়, সেহেতু ওরা অ্যাজ ইট ইজ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মুভ করছে। অ্যাকোয়াটিক প্ল্যান্ট ওটাকে ইনটেক করে নেয়, তারপরে স্মলার ফিশ ইনটেক করে, তারপরে লার্জার ফিশ ইনটেক করে, তারপরে লার্জেস্ট ফিশ ইনটেক করে, তারপরে কারা ইনটেক করে বলো, আমরা হিউম্যান বিংস। এইভাবে দেখা গেছে যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছে যখন, প্রতিটা লেয়ারে 10 টাইমস কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে ওই ইনসেকটিসাইডসগুলো। 10 টাইমস, কত? 10 টাইমস, পরীক্ষাতে আসে। প্রতিটা লেয়ারে কত পরিমাণ করে ইনক্রিজ হয়? 10 টাইমস। At each level pollutant gets 10 times concentrated। তাহলে আমাদের এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহারের খুব সতর্ক থাকতে হবে, এবং যত পরিমাণ ব্যবহার না করা যায় সেই দিকেই লক্ষ্য নজর দিতে হবে। At each level pollutant gets 10 times concentrated, 10 times, পরীক্ষায় আসে 10 times concentrated। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে ওভার টাইম এই সমস্ত ইনসেকটিসাইডগুলো, ওভার টাইম the concentration of toxin in higher animals increases, in higher animals। কিছু করার নেই, কারণ আমাদের যে পপুলেশান, সেই পপুলেশান থেকে আমাদের কি বলে, খাদ্য যোগান দিতে গেলে এই সমস্ত পেস্টিসাইড বা ইনসেকটিসাইডগুলো ব্যবহার করাটার চল এখনও রয়েই যাচ্ছে, কারণ অনেক পরিমাণে খাদ্য উৎপাদন করতে হয় তো। কিন্তু সতর্ক থাকতে হবে এবং নতুন ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ডেভেলপ করতে হবে, যারা কিনা বায়োডিগ্রেডেবল, হার্মফুল নয়, টক্সিক নয়, সেই জিনিসগুলো। তো এই করতে করতে সায়েন্টিস্টরা একটা সময় ডেভেলপ করেছিল, এর পরে অ্যালড্রিন আর ডাইঅ্যালড্রিনের পরে
সায়েন্টিস্টরা একটা নতুন সিরিজ অফ প্রোডাক্টস লঞ্চ করেছিল, নিউ সিরিজ অফ প্রোডাক্টস। সেটা আরও ভয়ানক হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে অর্গানোফসফিনস অ্যান্ড কার্বামেটস। অর্গানোফসফিন অ্যান্ড কার্বামেটস। অর্গানোফসফিন অ্যান্ড কার্বামেটস। দেখো, সায়েন্টিস্টদের ওই সময় মাথার মধ্যে ছিল যে আমাদের ম্যাটেরিয়ালটাকে যেগুলো ইউজ করব সেটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে এরা বায়োডিগ্রেডেবল ছিল, কিন্তু বায়োডিগ্রেডেবলই একটা কন্ডিশন নয়। পেস্টিসাইড হিসেবে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব তার একটা কন্ডিশন যে বায়োডিগ্রেডেবল হতে হবে, সোল কন্ডিশন কিন্তু নয়, আরও অনেক কন্ডিশন রয়েছে। সেই করতে গিয়ে দেখা গেল পরে যে এরা খুবভাবে নিউরোটক্সিক হয়ে গেল। বাট দিজ আর নিউরোটক্সিক and very harmful to human তার জন্য এইগুলো অ্যাভয়েড করা হলো। তো তোমরা গ্রিন কেমিস্ট্রি যখন পড়বে তখন কিছু পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস পড়বে। সেক্ষেত্রে দেখা যাবে যে যারা একটু কম হার্মফুল হবে না একেবারে না, একটু কম হার্মফুল, সেগুলো তোমরা ওখানে পড়বে। তো যেহেতু আমি সয়েল পলিউশন নিয়ে ডিসকাস করছিলাম, তো তাই আমি এখানটাতে স্টপ করছি। এর ডেভেলপমেন্ট তো চলতেই থাকবে, তোমরা জানো। এবারে আমি যে সেকেন্ড পয়েন্টে আসছি সেটা হচ্ছে হার্বিসাইডস। হার্বিসাইডসটা কি? হার্বিসাইডসটা ইউজ করা হয় টু কন্ট্রোল ওয়েডস মানে আগাছা। এই যে জমিতে চাষাবাদ হয়, আগাছা হয়, সেগুলো পরিষ্কার করার জন্য যে কন্ট্রোল করা হয় তাকে বলা হয়, যে জিনিসটা দেওয়া হয় তাকে বলা হয় হার্বিসাইডস। দেখো, সোডিয়াম ক্লোরাইড NaClO3 and Na3ASO3, এই দুটো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডকে হার্বিসাইডস হিসেবে ইউজ করা হয়েছিল, কিন্তু এরা খুবই টক্সিক টু ম্যামাল। সো তাই এদেরকে আর ব্যবহার করা হলো না, তাই এদেরকে ক্যান্সেল করা হলো, আর ব্যবহার করা হলো না। এরপরে অর্গ্যানিক কম্পাউন্ডকে ব্যবহার করা হচ্ছিল যাতে করে একটু টক্সিসিটিটা কমে। ট্রায়াজিনসগুলোকে ব্যবহার করা হচ্ছিল অ্যাজ হার্বিসাইডস। এবং তোমরা জানো যে প্যাডি ফিল্ডে এই ট্রায়াজিনের ব্যবহার খুব বেশি হয়, এখনও পর্যন্ত হয় হার্বিসাইডস হিসেবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়ালি ডিওয়েডস করাটাই বেটার, মানে আগাছা মুক্তিকরণ হাতে করে ম্যানুয়ালি করাটাই সব থেকে বেস্ট। তবে খুব বড় ল্যান্ড হলে সেক্ষেত্রে তো আর হাতে করে করা যায় না, তো সেক্ষেত্রে এই ট্রায়াজিন ইউজ করা হয়। পার্টিকুলারলি এই যখন হুইট ফিল্ড, প্যাডি ফিল্ডে ট্রায়াজিনটাকে ব্যবহার করা হয়, এখনও করা হয়। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে ফাঙ্গিসাইডস। আমাদের গাছ যখন হয় কোনো, তাতে ফাঙ্গাস ইনফেকশন হয়, তো সেই ক্ষেত্রে এই ফাঙ্গিসাইড ইউজ করা হয়, ইউজ টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ ফাঙ্গি। কমন ফাঙ্গিসাইডস হিসেবে আমরা দেখেছি ওভার টাইম
অর্গানো মার্কারি কম্পাউন্ড একবার ইউজ করা হয়েছিল। কিন্তু এটা ভীষণই ফ্যাটাল ছিল, হাইলি ফ্যাটাল, হাইলি ফ্যাটাল। হাইলি ফ্যাটাল এত ছিল, একটা ঘটনা ছিল 1972 সালে ইরাকের ঘটনা। সেক্ষেত্রে দেখা গেছিল একটা সময় একটা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা গিয়েছিল, এবং R&D রিসার্চ করে সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে হুইট ফিল্ডে অর্গানোমার্কারি কম্পাউন্ড দিয়ে ট্রিট করে, মানে ফাঙ্গিসাইড হিসেবে অর্গানোমার্কারি কম্পাউন্ড ব্যবহার করা হয়েছিল, এবং একটা বিশাল দুর্ঘটনা ঘটেছিল। পরে সেটা রিসার্চ করে বের করা হয়েছিল যে অর্গানোমার্কারি কম্পাউন্ডটাই মেজর কজ ছিল ওই অ্যাক্সিডেন্টটার। আচ্ছা, আরেকটা ফাঙ্গিসাইডের উদাহরণ আমি দিতে পারি তোমাদের, যেটা কিনা মাশরুম কাল্টিভেশনে ইউজ করা হয়, সেটা ফর্মালডিহাইড। ইন দ্য নেম অফ ফরমালিন, বাজারে এটা ফরমালিন নামে পাওয়া যায়, ফরমালিন। ঠিক আছে, ফরমালিনটা 30% অ্যাকোয়াস সলিউশন হিসেবে ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয়? ফর মাশরুম কাল্টিভেশন। ওখানে ফর্মালডিহাইডটাকে ফাঙ্গিসাইড হিসেবে ইউজ করা হয়। তো এবার আমরা সরাসরি চলে যাব ওয়েস্ট ম্যানেজমেন্ট। দেখো, এক্ষেত্রে বলার খুব একটা যে কিছু আছে তা কিন্তু নয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে হয় আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ না সচেতন নই। এটা একটা বড় সমস্যা আমাদের 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 দেশে, খুব বড় সমস্যা ছিল এবং আছেও। তার জন্য আমাদের কারেন্ট প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি আমাদের স্বচ্ছ ভারত মিশন, ক্লিন ইন্ডিয়া মিশন, যেটা স্বচ্ছ ভারত মিশনটা লঞ্চ করেছেন। ভারত মিশন, এই স্বচ্ছ ভারত মিশনের দুটো পার্ট হয়। একটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, আর একটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন আরবান। এই দুটো নামে এখন চলছে আমাদের কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে। ঠিক আছে, তো কথাটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো করতে হবে কোন কোন জিনিসগুলোর, যেগুলো হাউস হোল্ড ওয়েস্ট। ওয়েস্ট কোথা থেকে আসে দেখো, এক হচ্ছে হাউস হোল্ড, ঠিক আছে, মেডিকেল ওয়েস্ট হতে পারে, এগ্রিকালচারাল ওয়েস্ট হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হতে পারে। আচ্ছা আচ্ছা, মাইনিং ওয়েস্ট হতে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে ওয়েস্ট হয়। তো কিভাবে প্রসিড করলে আমরা এগুলোকে ম্যানেজ করতে পারবো? দেখো, সমস্ত কিছু জিনিসই শুরু হয় কিন্তু ছোট থেকে। আমরা যেখানে ওয়েস্ট মানে ফেলছি, সেটা কিন্তু একটু যত্ন সহকারে করতে হবে, যেখানে সেখানে ফেলে দিলে চলবে না। প্রথমে করতে হবে কি, কালেকশন অফ ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল। কালেকশন অ্যান্ড ডিসপোজাল, ঠিক আছে। প্রথমে ওয়েস্টগুলোকে স্মল বিনে কালেক্ট করা হয়, কালেক্ট করা হয়। তারপর সেগুলো যায় কমিউনিটি বিনে, একটু বড় সাইজের বিন, যেটা কমিউনিটি বিন। তারপর সেটা যায় মিউনিসিপ্যাল বিনে,
তারপরে সেটা যায় গাড়িতে করে ডিসপোজাল সাইটে। তোমরা সবাই জানো ব্লু কালারের ডিব্বাতে করে যায়। কোথায় যায় সেটা? ওয়েস্টগুলো ডিসপোজাল সাইটে। ডিসপোজাল সাইট হচ্ছে এমন জায়গা, শহর বা শহরতলি থেকে একটু দূরে গিয়ে কোনো একটা ফাঁকা জায়গাতে বিশাল এরিয়া থাকে, যেখানে ওই ওয়েস্টগুলোকে কি করা হয়, দুটো ভাগে সেপারেট করা হয়। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেপারেট করা হয় এখানে, সেপারেট। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ওয়েস্ট। আর এটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ঠিক আছে, এই বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ওভার টাইম কি হয়, ডিকম্পোজড হয়। ডিকম্পোজ করা হয় ওভার ল্যান্ড, মানে জমির ওপর ফেলে রেখে ডিকম্পোজ করা হয় টু কনভার্ট ইনটু কম্পোস্ট। কম্পোস্ট মানে অর্গানিক সার হয়ে গেল। কম্পোস্ট মানে অর্গানিক সার হয়ে গেল, যেটা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল, সেটাকে জমির ওপর রেখে দেওয়া হলো, ওভার টাইম ওরা সারে পরিণত হয়ে যায়। নন বায়োডিগ্রেডেবল কারা না, প্লাস্টিক, গ্লাস, মেটাল স্ক্র্যাপ। তো এগুলোকে প্যাক করে পাঠিয়ে দেওয়া হয় সেন্ট ফর রিসাইক্লিং।